আসসালামু আলাইকুম। আমরা আগের দিন ক্লাসে ভাঁজ সম্পর্কে জেনেছিলাম। ভাঁজ কি, ভাঁজের বিভিন্ন গাঠনিক উপাদানগুলো, মানে কী কী উপাদান দিয়ে ভাঁজ গঠিত হয়, সেখানে আমরা জেনেছিলাম ঊর্ধ্বভঙ্গ কী, অধোভঙ্গ কী, সেখানে আমরা জেনেছিলাম ভাঁজের বাহু, অক্ষ, অক্ষতল কী। আজকে কন্টিনিউ করবে পৃথিবীতে কী কী ধরনের ভাঁজ দেখা যায়। আমাদের বইতে অনেক ভাঁজ দেখা যায়, কিন্তু বইতে তো অত লেখা যাবে না, কিছু অল্প আছে, সেগুলো আমরা জানবো কীভাবে তৈরি হয় সেইগুলো। আর আজকে জানবো ভাঁজের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। এই দুটো টপিকের উপরে আমরা জোর দেব। তো আসি আমরা প্রথমে হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাঁজ, প্রধান প্রধান ভাঁজগুলো। তো বিভিন্ন ভিত্তির উপরে তোমার হচ্ছে ভাঁজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, কিন্তু আমাদের অতগুলো জানার দরকার নেই, সিলেবাস যেটুকু আছে সেটুকু জানি। প্রথমে যেটা আসবো ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ভাঁজ। ঊর্ধ্বভঙ্গ, তার সঙ্গে আসবো অধোভঙ্গ, তার সঙ্গে আছে ঊর্ধ্বভঙ্গ ধারা, অধোভঙ্গ ধারা। এটা প্রথমে আমরা বলবো কি জিনিস ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ। আমি গাঠনিক উপাদানে যেটা বলেছিলাম সেটাই, যে কোনো একটা পাললিক শিলা যদি ভাঁজ পড়ে, কিছু অংশ উপরে ওঠে, কিছু অংশ নিচে নামে পার্শ্বচাপের ফলে। যে অংশটা উপরে উঠছে সেই অংশটাকে বলা হয় ভাঁজের ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ। আর যে অংশটা নিচে নামছে এই অংশটা, এটাকে বলা হয় অধোভঙ্গ। আর বলছে যে এই যে প্রেশারটা যদি অসমভাবে হয় তখন কি হয়, একটা ভাঁজে অসংখ্য ঊর্ধ্বভঙ্গে অসংখ্য ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ, আবার অধোভঙ্গে অসংখ্য অধোভঙ্গ ঊর্ধ্বভঙ্গ দেখা যায়। এই যে দেখো, এই যে ঊর্ধ্বভঙ্গের মধ্যে অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ আছে, অধোভঙ্গ আছে, এটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা। আর অধোভঙ্গে যখন অনেকগুলো অধোভঙ্গ ঊর্ধ্বভঙ্গ থাকে তখন তাকে বলা হয় অধোভঙ্গ ধারা। ঠিক আছে, এরপরে আমরা আসব প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। আমি আর লিখছি না বোর্ডে, আমি ছবি আঁকছি ডিরেক্ট আর এবং বোঝাচ্ছি কী জিনিস প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ মানে প্রতিসম মানে হচ্ছে অনুরূপভাবে হেলে থাকা যে ভাঁজ। যেমন যদি দুই দিকের চাপ একদম সমানভাবে পড়ে, তখন মাঝের যে শিলায় ভাঁজ পড়ছে সেটা একদম ইউনিফর্ম মানে সমান হয়। অর্থাৎ নতিটা বাহুর যে নতি, এই বাহুর নতি, মানে এই কোণ আর এই কোণ, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। অর্থাৎ বাহু দুটি সমান কোণে থাকে, মানে দুই দিক দিয়ে চাপ যদি একদম সমানভাবে হয় তাহলে সমানভাবে ভাঁজটা হয়। এই ধরনের ভাঁজকে বলা হয় প্রতিসম ভাঁজ। আর এই ভাঁজে দেখো যে অক্ষটা বা অক্ষতল সবসময় উল্লম্বভাবে অবস্থান করে, একদম ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে অবস্থান করে। এরপরে যদি এই চাপটা যদি একদিকে বেশি পড়ে, ধরো সাপোজ এইদিকে বেশি পড়ছে, তাহলে ভাঁজটা কী হবে, ওই দিকে হেলে যাবে। কেমন দেখতে হবে, এই যে লাইক দিস, এইরকম দেখতে হবে। এটাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। মানে এই দিকে চাপটা বেশি পড়ছে, এই দিকে চাপটা কম পড়ছে, ফলে কি হবে, ভাঁজের যে অক্ষ বা অক্ষতলটা হেলে যাবে, মানে একটা বাহু আর একটা বাহুর দিকে হেলে যাবে। এই ধরনের ভাঁজকে বলা হয় অপ্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। আর এটা হচ্ছে প্রতিসম। এই যে এর যে নতি একদিকে বেশি একদিকে কম, ঠিক আছে, এটাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। এই চাপটা যদি আরও বেড়ে যায়, এই চাপটা যদি আরও বেড়ে যায় তখন কি হবে, তখন এই তোমার ভাঁজটা আরও ওইদিকে শুয়ে পড়বে, অর্থাৎ দেখতে কেমন এরকম হবে, এইভাবে অবস্থান করবে। মানে এই দিককার চাপটা অনেক বেড়ে গেছে, ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় সমান্তরালে অক্ষগুলো অবস্থান করে, এরকম করেও অবস্থান করতে পারে অনেক সময়, একদম প্রায় সমান্তরালে অবস্থান করে। এইটাকে বলা হয় শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ভাঁজ। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে অক্ষ বা অক্ষতলটা পুরোপুরি ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করছে। এই চাপটা যদি আরও বেড়ে যায়, আরও যদি চাপ বাড়ে, ভূ আলোড়ন তো সবসময় হচ্ছে, তো তখন কি হয়, তখন এইটাকে বলা হয় সংঘট্ট তল। এই যে ভাঁজ অক্ষ বরাবর একটা বাহু আরেকটা বাহু থেকে খুলে যায়,
কেমন করে দেখো, এইভাবে আগে ছিল, আগে সাপোজ এইভাবে ছিল, তো এই অংশটা খুলে গেছে, খুলে গিয়ে কি হয়েছে, এখান থেকে দূরে গিয়ে অবস্থান করছে, এখানে এটা অবস্থান করছে, এটা একটু সরে গিয়ে অবস্থান করছে, এখান থেকে খুলে গেছে সংঘট্ট বরাবর। এই ধরনের ভাঁজকে বলা হয় সংঘট্ট ভাঁজ। এই ধরনের ভাঁজকে যদি খুলে যায় তখন তাকে বলা হয় সংঘট্ট। এটাকে বলে ঊর্ধ্ব মানে ওভার থ্রাস্ট, আর এটা হচ্ছে আন্ডার থ্রাস্ট, মানে যেহেতু নিচে থাকে আর এটা উপরে থাকে তাই ওভার থ্রাস্ট। ঠিক আছে, এইটা যখন সাহিত্য ভাঁজে আরও চাপ পড়ে তখন তৈরি হয়। এইটার আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে ন্যাপ। ন্যাপের ক্ষেত্রে কি হয়, একটা বাহু আরেকটা বাহু থেকে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে থাকে, সেটা কয়েক কিলোমিটারও হতে পারে, প্রচণ্ড চাপে এটা হতে পারে। ঠিক আছে, এটাকেও অনেক সময় ন্যাপও বলা হয়। ঠিক আছে, যেমন এরপরে যে ভাঁজে আসবো আমরা, সেটা হচ্ছে সমনত ভাঁজ। সম মানে সমান, নত মানে হেলে থাকা। যদি কোনো একটা শিলায় চাপটা সমানভাবে পড়ে তখন বাহুগুলো একদম সমান্তরালভাবে অবস্থান করে, এইভাবে উল্লম্বভাবেও থাকতে পারে, সেটা তির্যকভাবেও থাকতে পারে, এইভাবে উল্লম্বভাবেও থাকতে পারে, সেটা আবার তির্যকভাবেও থাকতে পারে, বা সেটা আবার সাহিত্যভাবেও থাকতে পারে। এই ধরনের ভাঁজকে বলা হয় সমনত ভাঁজ, সমানভাবে নত। দেখো ভাঁজের বাহুগুলো পরস্পর সমান্তরালভাবে অবস্থান করছে। ঠিক আছে, দেখো একদম সমান্তরালভাবে অবস্থান করছে। এক্ষেত্রে অক্ষতলও একদম সমান্তরালভাবে অবস্থান করে, এটাকে বলা হয় সমনত ভাঁজ। এরপরে যে ভাঁজ, এটা সমনত লিখে দেই, সমনত। এরপরে আর একটা শব্দ, আমরা যে সমানভাবে নত দেখছি দুটো ভাঁজ বাহু, কিন্তু অনেক সময় দেখা যায় কি এই বাহু মানে তোমার হচ্ছে একদিকে ভাঁজটা পড়েছে শিলার, মানে শিলাটা এরকম ছিল, একদিকে এরকম বেন্ড হয়ে গেছে। এই ধরনের যদি ভাঁজ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় একনত ভাঁজ। একনত, একদিকে হেলে আছে, এটাকে বলা হয় একনত ভাঁজ। এরপরে যে ভাঁজে আমরা আসবো সেটা হলো পাখা ভাঁজ। কেমন, নর্মাল ভাঁজ আমরা জানি কেমন, এইটা হচ্ছে নর্মাল ভাঁজ, কিন্তু অনেক সময় নিচের দিকে চাপটা বাড়ায়, কি হয় বাহুগুলো বড় সড়ে কাছাকাছি চলে আসে অনেক সময়। কেমন দেখতে হয়, এরকম, এইখানে চাপটা বেশি পড়েছিল বলে বাহু দুটো কাছাকাছি চলে এসছে, বাহু দুটো কাছাকাছি চলে আসছে, ফলে দেখতে অনেকটা হাত পাখার মতো, তাই এর নাম হচ্ছে ফ্যান ফোল্ড বা পাখা ভাঁজ, পাখার মতো দেখতে বলে। এইগুলো হলো আমাদের সিলেবাসের প্রধান প্রধান ভাঁজগুলো। এইগুলো পরীক্ষায় আসে, 2 নম্বরে আসে, বা প্রধান প্রধান 4টি ভাঁজের নাম লেখো, বা 5 নম্বরে আসতে পারে এইভাবে, বা তোমার হচ্ছে পার্থক্য আসে প্রতিসম অপ্রতিসম ভাঁজের, সাহিত্য ভাঁজ খুব আসে পরীক্ষায় 2 নম্বরে। ঠিক আছে, এরপরে আমরা ভাঁজের ভূমিরূপগুলো জানবো, কি কি ভূমিরূপ ভাঁজের ফলে হয়। একদম প্রথমে যেটা আসবে বৈপরীত্য ভূমিরূপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষায় আসে খুব। বৈপরীত্য ভূমিরূপ ইন্টারেস্টিং। কী ধরনের, নর্মালি কি হয়, ক্ষয়চক্রের প্রাথমিক পর্যায়ে একটা শিলাই এরকম ভাঁজ পড়লো, প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে, কিন্তু এমন একটা শিলাই ভাঁজ পড়লো যার নিচে হচ্ছে তোমার ঊর্ধ্বভঙ্গের নিচে নরম শিলা আর অধভঙ্গের নিচে কঠিন শিলা। ঠিক আছে, এরকম ঊর্ধ্বভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গের নিচে হচ্ছে তোমার, ঊর্ধ্বভঙ্গের নিচে হচ্ছে তোমার নরম শিলা আর অধভঙ্গের নিচে হচ্ছে কঠিন শিলা। ঠিক আছে, এরকম যদি হয় ঊর্ধ্বভঙ্গের নিচে নরম শিলা আর অধভঙ্গের নিচে কঠিন শিলা, তখন কি হবে, ভাঁজ যখন তৈরি হবে তখন তো এখানে যেহেতু পিক মানে পর্বতের উঁচু জায়গা, ফলে এখান থেকে নদীগুলো কি হবে, নিচে নেমে আসবে, ফলে ঢাল বেশি হওয়ায় এই অঞ্চলে ক্ষয় দ্রুত হবে, এবং যেহেতু নরম শিলা সেহেতু এই অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, এবং এখান দিয়ে যেহেতু নদী যখন যাবে এই উপত্যকা দিয়ে তখন কি হবে, এখানে কঠিন শিলা থাকায় কম ক্ষয়প্রাপ্ত হবে। পরবর্তী পর্যায়ে ক্ষয়চক্রের কি হবে, উপরে যে ক্ষয়জাত অংশটা এটা ক্ষয়প্রাপ্ত হবে, এবং এইভাবে ভূমিরূপটা অবস্থান করবে। আগে কেমন ছিল, এরকম ছিল, আগে এটা তোমার হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়েছে, আগে এই ভূমিরূপটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, এখন বর্তমানে এই অবস্থায় আছে কঠিন শিলাটা, মানে অধভঙ্গ যেখানে ছিল সেখানে বর্তমানে ঊর্ধ্বভঙ্গ, আর যেখানে ঊর্ধ্বভঙ্গ ছিল সেখানে অধভঙ্গ, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে।
এটাকে বলা হয় হচ্ছে তোমার বৈপরীত্য ভূমিরূপ, বিপরীত দশা। ঠিক আছে, এরপরে আমরা যেটা আসবো ভঙ্গিল পর্বত, খুব ইম্পর্টেন্ট একটা ভূমিরূপ ভঙ্গিল পর্বত। আমরা জানি পাললিক শিলায় ভাঁজ পড়ে কি হয়, ভঙ্গিল পর্বত তৈরি হয়। দুই দিক দিয়ে দুটো চাপ পড়লে মানে সেটা মহাদেশীয় সঞ্চালনের ফলেও হতে পারে, সেটা পাতের ফলেও হতে পারে, ভঙ্গিল পর্বত গঠিত হয়। যেমন হিমালয়, রকি, আন্দিজ, এই ভূমিরূপগুলো এইভাবে সৃষ্টি হয়েছে। এরপরে আমরা জানবো জুড়া গঠন। জুড়া কি বলছে ভাঁজের ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা আর অধোভঙ্গে যদি উপত্যকা গঠিত হয় তখন তাকে বলা হয় জুড়া গঠন। কি হয়, এইটা শৈলশিরা মানে পাহাড় পর্বত, আর এটা হচ্ছে নদী উপত্যকা, তখন তাকে বলা হয় জুড়া গঠন। এরপরে জানবো হচ্ছে যদি চাপটা কম পড়ে তাহলে শঙ্কু আকৃতি পর্বতটা কম হয়। অনেক সময় কি হয়, এরকম গম্বুজের মতো পর্বত তৈরি হয়, যাকে বলা হয় তোমার হচ্ছে গম্বুজ আকৃতির পর্বত, গম্বুজ আকৃতির পর্বত। তারপরে সমুন্নত যে ভাঁজ আমরা পড়েছিলাম একটু আগে, সমুন্নত ভাঁজের ক্ষেত্রে সমুন্নত শৈলশিরা মানে শৈলশিরাগুলো সবগুলো খুব সুন্দর দেখতে সমানভাবে হেলে আছে, সমুন্নত শৈলশিরা। তারপরে হচ্ছে তোমার হকব্যাক কুয়েস্তা একনত ভাঁজের ক্ষেত্রে দেখা যায়, যে দিকটা ঢালটা বেশি হয় সেটাকে বলা হয় কুয়েস্তা, আর যেদিকে ঢালটা কম হয় সেটাকে বলা হয় হকব্যাক। এইগুলো হচ্ছে ভাঁজ সৃষ্ট ভূমিরূপ। লিখি আমি এটা, একটা হচ্ছে তোমার সমুন্নত শৈলশিরা বা সমুন্নত উপত্যকা বা শৈলশিরা, আর হচ্ছে তোমার হকব্যাক, পরীক্ষা 1 নাম্বার আসে, আর কুয়েস্তা। ঠিক আছে, এই ভূমিরূপগুলো মোটামুটি ভাঁজে আমার দেখা যায়। ঠিক আছে, ভাঁজ অধ্যায়টা শেষ হলো, আগামী দিন আবার দেখাবে। আসসালামু আলাইকুম।